নিতে পারেন, কারণ আপনার 40 মার্ক ডিপার্টমেন্টের মধ্যে অ্যাটলিস্ট 15 থেকে 20 মার্ক আপনার ডাব্লিউআরই থেকে প্রশ্ন থাকে ওয়াটার বোর্ডে। তো এইখানে আসলে স্পেসিফিক কোনো টপিক ধরে আপনাকে বলে দেওয়াটা ওইটা আমার অপরাধ হবে, কারণ যারা প্রিভিয়াস কোশ্চিন নিয়ে মানে একটু নাড়াড়াই নাড়াচাড়া করেন আর কি, তারা হয়তো বা দেখছেন যে প্রতিবারই এখানে ইউনিক দু একটা প্রশ্ন থাকে। তো ইউনিক প্রশ্নগুলো পারতে হলে আপনি একটু ডিপলি পড়তে হবে। আর ওয়াটারে যে 4টা বা 3টা প্রশ্ন থাকে, কেউ যদি কনফিডেন্টলি ওই 3টা বা 4টা অঙ্ক করে দিয়ে আসতে পারে, তাহলে আহ, মোটামুটি ধরেন যে আপনার একটা ভালো প্লেস তৈরি হয়ে যায়। আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে আর কোনো আহ, সমস্যা হয় না আর কি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে এই সাবজেক্টটা যত ভালো করে পড়া যায় তত বেশি ভালো। তো আমি পরিচয় তো আমার কথা বললাম, আমি হামিদুর রহমান। আমি আপাতত কর্মরত আছি বিএএফএফএল এ, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। ওখানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে আছি। আমি ওয়াটার এর আগে আমি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার হিসেবে ছিলাম প্রায় 1 বছর 2 মাসের মতো। তারপর আমি সোনালী ব্যাংকে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি হয়। আমি জয়েন করিনি, কারণ আমি অলরেডি একটা ব্যাংকিং সিস্টেমে আছি, সেই জন্য ওখানে যাওয়া হয়নি। আর ওয়াটার বোর্ডের পরিষ্প্রাপ্ত হতভাগা 25 জনের মধ্যে আমি একজন। এই হচ্ছে আমার পরিচয়। আহ, আর আমার যেহেতু টপিকটা হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, তো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা মূলত 4টা সেক্টরে এটাকে ভাগ করি। আমরা ফ্লুইড মেকানিক্স, ওপেন চ্যানেল ফ্লো, ইরিগেশন, আর হচ্ছে না হাইড্রোলজি, হাইড্রোলজি অ্যান্ড রান অফ। তো আমরা এই টপিক গুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে ফ্লুইড মেকানিক্স এ চলে আসি। ফ্লুইড মেকানিক্স একটা প্রশ্ন থাকে। আমার 24 সালে নিজের পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স থেকে পিটার থেকে প্রশ্ন ছিল, এবং কি প্রশ্নটা প্রিভিয়াস একটা কোশ্চিন ছিল। প্রিভিয়াস কোশ্চিনের মধ্যে শুধু হচ্ছে আপনার স্ট্যাগনেশন ভ্যালোসিটিটা বের করতে বলছিল, আর কিছু বের করতে বলে নাই। কিন্তু পরবর্তীতে এখানে প্রেশার যখন মানে ওয়াটার বোর্ডে যখন প্রশ্নটা আসে তখন দুইটা রিলেট করছিল। তো এখানে ফ্লুইড মেকানিক্সের মধ্যে যে চ্যাপ্টার গুলো অবশ্যই আমরা পড়বো, যেটা আসলে মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, সেই টপিক গুলা চ্যাপ্টার গুলো আমি এখানে উল্লেখ করার চেষ্টা করছি। বই হিসেবে ফলো করতে পারেন হচ্ছে রাজপুতের একটা বই আছে। আরো একটা বই আছে হচ্ছে, নামটা এখন মনে পড়তেছে না, পরবর্তীতে লিখে দিয়ে দিব আর কি। এই দুইটা বই যদি মোটামুটি ফলো করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার হচ্ছে ফ্লুইড মেকানিক্স রিলেটেড যে প্রবলেম গুলো আছে 80% সম্ভাবনা থাকে কমন পাওয়ার। কিন্তু আপনাকে করতে হবে বইটা পড়তে হবে একটু। আমরা আমাদের যে আমাদের ক্লাসের যে নোট গুলো আছে, আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি 3-4টা বইয়ের কন্টেন্ট নিয়ে আসার। পাশাপাশি আমরা আহ, আমাদের যে বইটা ইনশাল্লাহ নভেম্বরের মধ্যে আনার চেষ্টা করতেছে, ওইটাও কালেক্ট করলে আপনারা অনেক হেল্প পাবেন আর কি। তো এখন প্রথমে আসি আমরা এখানে যেটা আছে প্রপার্টিস অফ ফ্লুইড। প্রপার্টিস অফ ফ্লুইড এর মধ্যে আসলে আমাদের কি কি বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। আপনারা জানেন যে প্রপার্টিস অফ ফ্লুইড এর মধ্যে মানে ফ্লুইডে কি কি বৈশিষ্ট্য থাকে। যেমন আমাদের আহ পদার্থের 3টা অবস্থা, এখন 4টা অবস্থার কথা বলা হয়ে থাকে: কঠিন, তরল, বায়বীয়, আর একটা হচ্ছে কি প্লাজমা। তো প্লাজমা নিয়ে তো আমরা পড়ি না, প্লাজমাটা টোটালি ফিজিক্সে চলে যায়। কঠিন নিয়ে আমরা পড়ি আমাদের হচ্ছে সলিডের মধ্যে কঠিন নিয়ে পড়ি। হ্যাঁ, তার মধ্যে এখানে চলে আসতেছে ফ্লুইডের মধ্যে আমাদের হচ্ছে এয়ার এবং আমাদের যে লিকুইড, দুইটাই চলে আসে। তো এয়ার নিয়ে তো আমাদের তেমন কোনো প্রশ্ন বা বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডে আসে না, বা বুয়েটের আন্ডারে এই ধরনের কোনো প্রশ্ন আসে না। কিন্তু অন্য কোথাও হলে এয়ার নিয়ে প্রশ্ন আসতে পারে, সম্ভাবনা থাকে, কারণ এটা একটা ফ্লুইড। তো এখানে প্রপার্টিস এর মধ্যে যেটা আসবে, প্রথমে আমরা ফ্লুইড কি জানবো। ফ্লুইডের প্রপার্টিস গুলোর মধ্যে যেমন ডেনসিটি আছে, ম্যাস ডেনসিটি আছে, ওয়েট ডেনসিটি আছে, স্পেসিফিক ভলিউম আছে, স্পেসিফিক গ্র্যাভিটি আছে, ভিসকোসিটি আছে, নিউটনস এর ল আছে, নিউটনস এর ডায়াগ্রাম আছে বিভিন্ন রকমের কম্প্রেসিবল নন কম্প্রেসিবল ফ্লুইডের জন্য। ওই ডায়াগ্রামটা একটু দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। টাইপ অফ ফ্লুইড নিয়ে দেখতে হবে। টেম্পারেচারের উপরে ভিসকোসিটিটা খুবই গুরুত্বপূর্ণ। ভিসকোসিটি সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। ভিসকোসিটির কিছু ইকুয়েশন থাকে, যে ইকুয়েশন গুলোর সাপেক্ষে মূলত আমাদের প্রশ্ন সলভ করতে হয়। ওখান থেকে ভিসকোসিটি ইকুয়েশনটা ইন্টিগ্রেট করতে করে বা ডিফারেন্সিয়েট করে আমাদের মূলত ভিসকোসিটিটা বের করতে হয়। ওই বিষয়গুলো একটু আমরা ভালো করে দেখবো। তারপর সারফেস টেনশন এবং ক্যাপিলারিটি আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যদি বলা যায় প্রপার্টিস অফ ফ্লুইড এর মধ্যে তিনটা, সেটা হচ্ছে আমাদের ভিসকোসিটি, সারফেস টেনশন এবং ক্যাপিলারিটি। এই বিষয়গুলো খুব ভালো করে পড়বো। সারফেস টেনশনের উপর ডিপেন্ড করে সোপ বাবলের কিছু অঙ্ক আছে। আমাদের সারফেস টেনশন গুলো সোপ বাবলের বিভিন্ন লেয়ারে, সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার হলে কিরকম হয়, এই বিষয়গুলো অবশ্যই আমরা আহ পড়ার চেষ্টা করবো আর কি, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপিলারিটির মধ্যে ক্যাপিলারিটি হাইট বের করার মানে আপনারা মনে করতে পারেন যে আসলে এই প্রশ্ন তো কখনো আসে নাই, আসবে না, এরকম কিছু না। 100% আসতে পারে। ক্যাপিলারি হাইটের কোনো একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, দেখবেন ক্যাপিলারি হাইটের প্রশ্ন চাইলে কিন্তু অনেক ভয় পেঁচানো যায়।
যদি আপনি একবার দুইবার প্র্যাকটিস না করেন, আপনার মাথায় আসবে না যে আসলে কি হবে। কারণ এখানে কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে, যেমন ওয়াটারের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা 0 ডিগ্রি ধরে থাকি। আবার হচ্ছে পারদের ক্ষেত্রে 180 ডিগ্রি বা এর অ্যাবভ ধরে থাকি। তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ক্যাপিলারি হাইটের যে রাইজ ফলের ব্যাপারটা ডিপেন্ড করে, যেমন পজিটিভ হবে না নেগেটিভ হবে। ক্যাপিলারি রাইজ বলতে শুধু যে উঠবে সেটা না, নিচের দিকে নামতে পারে, সেটাও একটা ঘটনা। এটা আমরা একটু দেখবো। তারপরে চলে আসি আমরা আমার দ্বিতীয় যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রেশার মেজারমেন্ট। আসলে প্রেশার মেজারমেন্টের মধ্যে আসলে কি কি আসে সেটা আমরা একটু দেখি। প্রেশার মেজারমেন্টের মধ্যে প্রথমে প্রেশারের মানে প্রেশার অফ লিকুইডের উপর প্রেশার দিলে আসলে কি ঘটনা ঘটে। লিকুইডের উপর প্রেশার দিয়ে অনেক কাজ করা হচ্ছে, তাই না? এখন আমাদের প্রেজেন্ট লাইফে এই লিকুইডের উপর প্রেশার দিয়ে আমরা অনেক ভারী ভারী বস্তু উত্তোলন করতে পারি। হ্যাঁ, লিকুইড আছে বলে আজকে অনেক অসম্ভবকে সম্ভব করা সহজ হয়েছে। প্রেশার হেড সম্বন্ধে আমরা জানতে হবে। প্রেশার হেড বের করার ফর্মুলা আপনারা জানেন, প্রেশার টোটাল প্রেশার বের করার ফর্মুলা আপনারা জানেন, ওগুলো একটু দেখতে হবে। প্যাসকেলের ল আছে, প্যাসকেলের ল এর সাথে রিলেটেড আছে আমাদের যে আমাদের হাইড্রোলিক প্রেস যেটা আছে, হাইড্রোলিক প্রেস রিলেটেড দু একটা অঙ্ক আমাদের দেখতে হবে। ওখানে আমাদের লিভার আর্ম রিলেটেড কিছু বিষয় আছে। অনেকে হচ্ছে হাইড্রোলিক প্রেস বলতে শুধু হচ্ছে আমাদের দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ছোট পার্শ্ব এবং বড় পার্শ্বে যে আমাদের লোড এবং এরিয়া রেশিও, এটা দিয়ে সম্পর্কটা বুঝে। আসলে বেসিক্যালি এর মধ্যে সীমাবদ্ধ না, এখানে লিভার আর্মের একটা ইস্যু আছে, লিভার আর্মের ইস্যুগুলো একটু দেখতে হবে। তারপর আমাদের এই প্রেশার মেজারমেন্ট, যেহেতু এখানে আরেকটা জিনিস আছে প্রেশার মেজারমেন্টের মধ্যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটারস এর মধ্যে আমরা যে পার্থক্য মানে যে কয়েকটা ম্যানোমিটার চিনি, এটা সিম্পল ম্যানোমিটার, ডিফারেনশিয়াল ম্যানোমিটার, একটা মাইক্রো ম্যানোমিটার আছে। মাইক্রো ম্যানোমিটারটা কিন্তু সিম্পল ম্যানোমিটারের একটা পার্ট। তারপর হচ্ছে আমাদের অ্যাডভার্স ম্যানোমিটার আছে। তারপর হচ্ছে এদের অ্যাডভান্টেজ এর লিমিটেশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। মেকানিক্যাল কিছু গেজ আছে, এই গেজগুলো সম্বন্ধে হালকা ধারণা রাখতে হবে। তারপরে আমরা চলে আসি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স। হাইড্রোস্ট্যাটিক ফোর্স এর মধ্যে আসলে আমাদের কোন টপিক গুলো আমরা আসলে দেখবো, আমি আসলে মুখে বলার চেষ্টা করতেছি অল্প সময়ের মধ্যে দ্রুত, নাহলে লিখতাম আর কি, লিখলে সময় পাবো না। তো এখানে হাইড্রোস্ট্যাটিক ফোর্সের মধ্যে ফোর্স অন সারফেস বলতে এখানে যেটা মূলত আসে, একটা সারফেস আমাদের লিকুইডের উপরে বেশ কয়েকভাবে থাকতে পারে। একটা হরিজন্টাল ভাবে থাকতে পারে, ভার্টিক্যাল ভাবে থাকতে পারে, ইনক্লাইন ভাবে থাকতে পারে। তো এই তিন কন্ডিশনে যদি একটা বস্তু থাকে তাহলে এখানে প্রেশারটা কিরকম কাজ করবে, টোটাল প্রেশার কত হবে, সেন্টার অফ প্রেশারটা কোন কোন জায়গায় হবে। অর্থাৎ একটা সহজ কথায় যদি আমি বুঝি যে এটা একটা লিকুইডের লেভেল, এখানে একটা বস্তু আছে, তো এর উপরেও আমাদের লিকুইড আছে, সাইড থেকে প্রেসার দিচ্ছে, সব দিক থেকে প্রেসার দিচ্ছে, তাহলে এর সেন্টার প্রেসারটা কত হবে। আমরা এই বস্তুর সিজি বের করতে পারি ইজিলি, যেটা একটা আয়তাকার বস্তু তার মাঝখানে কাজ করবে, কিন্তু সেন্টার প্রেসার সব সময় কি করে, সিজির থেকে নিচে কাজ করে। কেন কাজ করে এই বিষয়গুলো একটু জেনে নিতে হবে, কারণ এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন চলে আসতে পারে। আপনি যদি একবার রিডিং না পড়েন তাহলে পারবেন না। তারপর ইনক্লাইন, আমাদের এখানে ভার্টিক্যাল ইমার্স সারফেস আছে, তারপর হচ্ছে ইনক্লাইন ইমার সারফেস আছে, হরিজন্টাল ইমার সারফেস আছে। কার্ভের উপরে আসলে আমাদের সেন্টার অফ প্রেসার। আপনারা দেখছেন অনেক সময় এই অঙ্কগুলো পারা টাফ হয়ে যায় হঠাৎ করে যদি প্র্যাকটিস না করেন। মানে এই যে সুইচ গেটের মধ্যে এরকম করে আমাদের মূলত এটা সুইচ গেটের যে আমাদের কি বলে ওটা, এই যে গেটের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়, এই গেটগুলো কিন্তু এরকম বাঁকা হয়। তো এই গেটের যদি আপনি এরিয়া না বের করতে পারেন তাহলে আপনি সেন্টার অফ প্রেসারও বের করতে পারবেন না, টোটাল প্রেসারও বের করতে পারবেন না। এগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর এখানে ড্যাম রিলেটেড কিছু আসে, কিছু জিনিস আছে, এগুলো একটু দেখতে হবে। তারপর আমরা চলে আসি হচ্ছে আমাদের বাউন্সি ফোর্স এর মধ্যে, আমাদের যে 3 নম্বর টপিকটা লিখছি বাউন্সি ফোর্স এন্ড ফ্লোটেশন। এই দুইটা বিষয় নিয়ে আমাদের পড়তে হবে। বাউন্সি ফোর্স বলতে বাউন্সি ফোর্সের সংজ্ঞাটা করবেন, সেন্টার অফ বাউন্সিটা বের করার চেষ্টা করবেন, আবার হচ্ছে সেন্টার অফ প্রেসার আর বাউন্সির মধ্যে পার্থক্যটা কি এটা একটু দেখার চেষ্টা করবেন। যেহেতু প্রশ্ন, আমি বারবার বলি, এখানে প্রশ্নটা মূলত হয় আপনার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের জায়গা হচ্ছে আপনার চাকরি পাওয়ার জন্য। তো এই ওয়াটার প্রশ্নগুলো পাওয়া, অনেক ভাই বললো যে হচ্ছে ডিপার্টমেন্টে 25 তোলা কঠিন হয়ে যায়। তো আমি এটা মানে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনি যদি পড়েন, আপনি যদি বুঝে পড়েন, অন্ধের মতো না পড়েন, অঙ্ক দেখে প্র্যাকটিস না করেন, তাহলে আপনি ডিপার্টমেন্টে ভালো করতে পারবেন। যেমন আমি যদি বলতে যাই, আমি ওয়াটার ওয়াটার বোর্ডে যখন আমার চাকরি হয় তখন আমি ননে একটু খারাপ করে ফেলছিলাম। মানে খারাপ বলতে কিরকম, ধরেন যে আমার 5 নাম্বার ঘরে দাগানোর জায়গায় আমি 4 নাম্বার ঘরে দাগাইছি, তারপর এরপর টানা চারটা আমি দাগাইছি, ভুল হয়ে গেছে। আমি আসলে যেটা দাগাইতে চাইছি আর 5 নাম্বারটা 5 নাম্বারে না দাগাই 4 নাম্বারে দাগাইছি। তো ওই জায়গায় ভুলে টানা চারটা ভুলে গেছে। তার মানে আমি ওইটা থেকে বের হওয়ার পর যখন বুঝলাম যে না, বের হওয়ার পর না, ওইখানে বুঝতে পারছি যে গেছে শেষ, আমার ওইখানে হাত পা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমি ভালো করছিলাম ডিপার্টমেন্টে, আল্লাহর রহমতে আমি ভালো পজিশনেই আমার চাকরিটা হয় আর কি, পানি উন্নয়ন বোর্ডে। তো আপনি যদি বুঝে পড়েন, অন্ধের মতো না পড়েন, তাহলে আপনি পারবেন। আর একটা ব্যতিক্রম প্রশ্ন পরীক্ষার হলে করে দেওয়া আসে মানে আপনি রেজাল্ট দেখবেন এবং কি দেখবেন যে আপনার নাম এখানে আছে, এটা সম্ভাবনা অনেক বেশি। আমি নিজে থেকে অনেকগুলো ভাইবা দিছি, ভাইবা দেওয়া যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে।
বেশ কয়েকটা চাকরিও পাইছি, কিছু ভাইবা দেই নাই। কিন্তু মূল কথাটা হচ্ছে যে মানে কমন কোনো কিছু ভুল করলে যেমন আপনার রেজাল্ট দেখতে দেখার আশা করাটাই মেইন, মানে কোনো লাভ নাই দেখে আর কি। একইভাবে একটা যদি আনকমন অঙ্ক করে দিয়ে আসতে পারেন তাহলে আপনি অবশ্যই আশা রাখতে পারেন যে আপনার নাম লিস্টে থাকবে এবং কি ভাইবা দিবেন। এখন চাকরি হবে কিনা সেটা ডিপেন্ড করে বাকিগুলোতে আপনি কেমন করছেন এটার উপর। তো এই বাউন্সি ফোর্সটা আমরা দেখবো, এটা নিয়ে কখনো প্রশ্ন হয় নাই। মেটাসেন্ট্রিক হাইট এবং মেটাসেন্টার কি এটা একটু দেখে দেখে নিতে হবে, যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। তারপর আমরা চলে আসি হচ্ছে ফ্লুইড কাইনেমেটিক্স এর মধ্যে। ফ্লুইড কাইনেমেটিক্স এর মধ্যে যেটা আছে আমাদের কিছু ডেফিনেশন আছে: স্টেডি ফ্লো, নন স্টেডি ফ্লো, ইউনিফর্ম ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো, ওয়ান ডাইমেনশনাল ফ্লো, টু ডাইমেনশনাল ফ্লো, থ্রি ডাইমেনশনাল ফ্লো, এই জিনিসগুলো আছে। রোটেশনাল ফ্লো, ইরোটেশনাল ফ্লো, ল্যামিনার এবং টার্বুলেন্ট ফ্লো, আবার কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল ফ্লো, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের আছে। পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কিছু অবশ্যই এই ডেফিনেশন গুলো পড়বেন, এগুলা ছাড়ার কোনো সুযোগ নাই। তারপর কি আছে আমাদের, পাথ লাইন আছে, স্ট্রিম লাইন আছে, স্ট্রিম টিউব আছে, তারপর স্ট্রিক লাইন আছে, এই স্ট্রিকার লাইন আছে। এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে এখানে। এই ফ্লুইড কাইনেমেটিক্স এর মধ্যে আরেকটা জিনিস আছে আমাদের, কন্টিনিউটি ইকুয়েশন আছে। কন্টিনিউটি ইকুয়েশনের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এগুলো একটু করবেন। তার মধ্যে কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে আপনার মূলত পাইপের ভিতরে আপনি চাইলে তো যে কোনো ধরনের ডিসচার্জ দিতে পারবেন না। আপনি যে ডিসচার্জটা দিচ্ছেন, আপনি যে পাইপটা ডিজাইন করে বের করছেন আপনার হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের জন্য, সেই পাইপটা আসলে আপনার ওই ডিসচার্জটাকে ক্যারি করতে পারবে কিনা, ফেটে যাবে কিনা, এই টাইপের কিছু কন্টিনিউটি ইকুয়েশন আছে। এই বিষয়গুলো একটু দেখতে হবে আর কি। তারপর ভেলোসিটি, পটেনশিয়াল এবং স্টিম ফাংশনের কিছু ছোট ছোট ইকুয়েশন আছে, এই ইকুয়েশন রিলেটেড জিনিসগুলো আপনাদের পড়তে হবে। তারপর চলে আসে হচ্ছে আমরা ফ্লুইড ডাইনামিকে। ফ্লুইড ডাইনামিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বার্নৌলির ইকুয়েশন এবং ইউলার্স এবং বার্নৌলি ইকুয়েশনের মধ্যে যে রিলেশনটা আছে। বার্নৌলি ইকুয়েশনের সাথে হেডলসের যে সম্পর্কগুলো আছে, বার্নৌলি ইকুয়েশনের সাথে মেজর মাইনর হেডলসের যে সম্পর্কগুলো আছে, এগুলো রিলেটেড যতগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলো একটা বই না, যতগুলা বই আপনি পান সবগুলা বই থেকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এখানে আবার অরিফিস মিটার সম্বন্ধে কিছু আছে, ভেঞ্চুরি মিটার। ভেঞ্চুরি মিটার এক দুইটা অঙ্ক প্র্যাকটিস করে রাখবেন। বিশেষ করে ভেন্সুরি মিটারের যে হাইটটা আছে, হাত যে হেডটা আমরা পাই, আসলে হেড ডিফারেন্স পাই, আপনারা যারা ল্যাবে ভেন্সুরি মিটার টেস্ট করছেন তারা অবশ্যই এটা দেখছেন। ওই হেডটা বের করতে গেলে আমাদের আসলে ফ্লুইডের ডেন্সিটির উপর ডিপেন্ড করে। ডেন্সিটি, যে ফ্লুইডটা প্রোভাইড হচ্ছে তার ডেন্সিটি কম হলে একরকম বের করতে হবে, ডেন্সিটি বেশি হলে আরেকরকম ভাবে বের করতে হবে। তো এই বিষয়টা একটু ভালো করে দেখতে হবে। এবং কি একটা দুইটা অঙ্ক প্র্যাকটিস করে রাখতে পারেন, যদি কোনো কারণে দিয়ে দেয় তাহলে যেন পারে। অরিফিস মিটারে আমরা জানি যে আমাদের ব্রড অরিফিস আছে, আবার ন্যারো অরিফিস গুলো আছে। এই অরিফিসের আবার দুই তিনটা কন্ডিশন আছে, এগুলো একটা একটা করে অঙ্ক প্র্যাকটিস করবেন। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট প্র্যাকটিস করে রাখবেন, কখনো আসলে যেন ছেড়ে না আসেন। সবচেয়ে হট টপিক বর্তমান বুয়েটের জন্য সেটা হচ্ছে আমার পিটর টিউব। পিটর টিউব দিয়ে আসলে আমরা কি করি, এখান থেকে স্টেগনেশন প্রেশার কেমনে বের করবো, স্টেগনেশন ভ্যালোসিটি কিভাবে বের করবো, স্টেগনেশন প্রেশারটা আমরা কোথা থেকে আসলে কল্পনা করব, এই বিষয়গুলো নিয়ে পিরিয়ড টিউব সম্বন্ধে ডিটেলস পড়তে হবে। এইটা ডাইনামিকের মধ্যে ঠিক সরাসরি হচ্ছে বার্নৌলি ইকুয়েশনের সাথে রিলেট করে। পিরিয়ড টিউবটা কিভাবে বার্নৌলি ইকুয়েশনের সাথে রিলেট করে এবং ওখান থেকে আসলে কোন কোন ইকুয়েশন আসে, ইকুয়েশন গুলো একটু ভালো করে দেখতে হবে। এইখানে আরেকটা আছে হচ্ছে ফ্রিজেট। ফ্রিজেটের মধ্যে হচ্ছে আপনার রিসেন্ট দেখছেন হচ্ছে 2024 থেকে 25-এর মধ্যে তিনটা প্রশ্ন পাওয়া গেছে ফ্রি জেটের মধ্যে। এই ফ্রি জেট মানে কোনো একটা ভার্টিক্যাল ওয়াল আছে, এখানে আপনি একটা জেট দিয়ে বা পাইপ দিয়ে পানি ছাড়তেছেন, তাহলে ওয়ালে কতটুকু প্রেশার আসবে। এই জেটের মধ্যে যে দুইটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে যে আপনি যেদিক থেকে পানি দিচ্ছেন ওয়ালটা ওই দিক থেকে যদি মুভ হয়ে দূরে চলে যায় তাহলে প্রেশারটা কিরকম হবে, ওয়ালটা যদি আপনাদের জেটের দিকে চলে আসে তাহলে কিরকম হবে, এই জিনিসগুলো আসবে। গুরুত্বপূর্ণ হচ্ছে ইম্পালস এন্ড মোমেন্টাম। ইম্পালস এন্ড মোমেন্টামের অঙ্ক রিসেন্ট এই তিনটা পরীক্ষা হলে দুই তিনটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষার মধ্যে আসছে, যেটা ইম্পালস ইকুয়েশনটা, মোমেন্টাম ইকুয়েশন ব্যবহার করে আপনি ইজিলি বের করতে পারবেন। এখানে কাইনেটিক এনার্জির কিছু ইস্যু আছে, এগুলো একটু দেখে দিতে হবে। তারপরে আসে আমাদের ফ্লো থ্রো অরিফিস মাউথপিস, এটা তো বলেই ফেললাম। নটস এবং উইয়ার, এটা এই ছোট ছোট অঙ্ক দেখবেন আর কিছু না। ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো এবং হচ্ছে ফ্লো থ্রো পাইপস, এই তিনটা টপিক একদম খুবই গুরুত্বপূর্ণ। এটা হয়তো আমরা অনেকে পড়ি না, এটা হচ্ছে আপনার রাজপুতের বইটা যদি খেয়াল করেন তাহলে ওখানে দেখবেন যে এই তিনটা টপিক আছে এবং এই তিনটা টপিক সম্বন্ধে এত সুন্দর সুন্দর ইউনিক কিছু ম্যাথ আছে যেগুলো আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কতটুকু ইম্পর্টেন্ট। তো ওভারঅল ফ্লুইড মেকানিক্স সম্বন্ধে শর্ট সময়ে এতটুকুই বলার। আসলে যে জিনিসগুলো বললাম এগুলো তো পড়বেনই, তারপরেও আপনার কাছে যেটুকু ইম্পর্টেন্ট মনে হয়, যে মনে হয় যে না এটা মনে হয় আসতে পারে, আপনার কাছে মনে হয় ইম্পর্টেন্ট মানে আসতে পারে, মানে ওটা আসবে, কোন এক সময় আসতে পারে, এটা মাথায় রাখবেন। যদি আসতে পারে মনে হয়েছে আবার ওটা করে যান নাই, কোন একদিন পরীক্ষায় দেখবেন ঠিকই ওটা চলে আসছে, তখন আফসোস হবে "এই, আমি এটা দেখছিলাম, এটা করিনি"। তো এই আসতে পারে যখন বলবেন অবশ্যই মনে হবে যে এটা আসতে পারে ইম্পর্টেন্ট, ওটা অবশ্যই করে আসতে হবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের ওসিএফ এ, ওপেন চ্যানেল ফ্লো। এটা
আপনারা জানেন গত ওয়াটার বোর্ডে এই ওসিএফ থেকেই একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আপনার মূলত রিভার বেডটাকে হাই করা হয়, যেটাকে আমরা হাম্প বলে থাকি। আবার হচ্ছে সাইডকে কন্ট্রাক্ট করা হয়ে থাকে, ছোট করা হয়ে থাকে। তো এই এই রিলেটেড একটা প্রশ্ন আসছিল। তো এইগুলো আন্ডার গ্রেডে তো করা হয়, কিন্তু ওগুলো একটু বড় বড় হওয়ার কারণে আবার 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল ইকুয়েশন হয়ে যায়, এক্স এর 3টা মান আসে, কোনটা কনসিডার করবো। এই বিষয়গুলোর জন্য আসলে তেমন একটা করা হয় না, কিন্তু পরীক্ষা হলে যায় দেখা যায় যে আসলে চলে আসছে। তো আমরা আসলে প্রফেশনাল ফ্লোটাকে দুইটা সেক্টরে বেশি গুরুত্ব দিয়ে পড়ি, একটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো আর একটা হচ্ছে নন ইউনিফর্ম ফ্লো। যেহেতু আমাদের এটা একটা ওপেন চ্যানেল, একদম বলতে পারি দৃশ্যমান যে ওয়াটার বডি গুলো আছে আমাদের, এই ওয়াটার বডি গুলো দিয়ে তো এখানে আসলে স্টেডি ফ্লো তো মেনটেন করা সম্ভব না, স্টেডি ফ্লোটা পাওয়া খুব কঠিন। কিন্তু ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম ফ্লো পাওয়া যায়, কিন্তু ইউনিফর্ম ফ্লোটা আসলে আমরা ফিল্ডে পাবো না। এটা বেশি পাওয়ার সম্ভাবনা হচ্ছে ল্যাবরেটরিতে, ল্যাবরেটরিতে বিভিন্ন টেস্টের মাধ্যমে ইউনিফর্ম ফ্লোটা নিয়ে আসা যায়। কিন্তু আমরা ফিল্ডে যেগুলো দেখি ম্যাক্সিমাম হচ্ছে নন ইউনিফর্ম ফ্লো হয়ে থাকে। তো এই বিষয়গুলো তো সেক্টরে ভাগ করা আছে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো চলে আসে হচ্ছে এখান থেকে, ইউনিফর্ম ফ্লো থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তো এখানে প্রথমে ইউনিফর্ম ফ্লোর মধ্যে ইন্ট্রোডাকশনটা পড়বেন, ইন্ট্রোডাকশনের মধ্যে দু একটা ছোট প্রশ্ন আছে। তারপর দুইটা পাইপ ফ্লো এবং ওসিএফ এর মধ্যে পার্থক্য করবেন, বিভিন্ন প্রকার চ্যানেল গুলো আছে, সেই চ্যানেল গুলা রেক্টাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে সার্কুলার, এই যে বিভিন্ন রকম ওসিএফ চ্যানেল গুলো আছে আমাদের এগুলো পড়বেন। এই গোলটাও কিন্তু আমাদের একটা ওসিএফ হতে পারে, আমরা জানি যে যদি আমাদের ফুল পাইপ ফ্লো না হয় তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। তারপরে হচ্ছে টাইপ অফ ফ্লো ইন চ্যানেল, বিভিন্ন রকমের ফ্লো হয়ে থাকে। আপনার এটা দেখবেন যে আপনার হালিম স্যারের যে বইটা আছে, হালিম স্যারের বইটার প্রথমের দিকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে স্টেডি ফ্লো কি, নন স্টেডি ফ্লো কি, ইউনিফর্ম ফ্লো কি, নন ইউনিফর্ম ফ্লো কি, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। তারপর আমাদের আচ্ছা ফ্লুইডের মধ্যে আমরা কয়েকটা নাম্বার ব্যবহার করি, তার মধ্যে হচ্ছে আমাদের এটা যেমন রিনোর নাম্বার ছিল, এখানে আরেকটা নাম্বার ব্যবহার করা হচ্ছে ফাউড নাম্বার। এটার মধ্যে ফ্লোটা কি ক্রিটিক্যাল না সাব ক্রিটিক্যাল না সুপার ক্রিটিক্যাল সেটা নির্ধারণ করা যায়, এই টাইপের কিছু ম্যাথ আছে, এগুলো ভালো করে দেখতে হবে। তারপর আমাদের এখানে চেজিস ইকুয়েশন এবং মেইনিক্স এর ইকুয়েশন আছে, এগুলা এগুলোর মধ্যে রিলেশন আছে, এই রিলেশন গুলো একটু ভালো করে দেখতে হবে। মোস্ট ইকোনমিক্যাল সেকশন যে চ্যাপ্টারটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখতে হবে। এই সাব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ফ্লোর মধ্যে কিন্তু এখানে আবার অনেকটা রিলেশন আছে, যে নর্মাল ডেপথ আমরা কিভাবে বের করব, ক্রিটিক্যাল ডেপথ আমরা কিভাবে বের করব, ক্রিটিক্যাল স্লোপ আমরা কিভাবে বের করবো, নর্মাল স্লোপ আমরা কিভাবে বের করবো। এই যে ডিপিটিসি তে একটা প্রশ্ন আসছিল যে ক্রিটিক্যাল স্লোপ বের করতে বলা হয়েছে, নর্মাল ডেপথ দেওয়া ছিল। তো এই টাইপের প্রশ্নগুলো একটু দেখতে হবে, হ্যাঁ, কারণ আমাদের এটা কিন্তু আমরা সাধারণত এই বিষয় এই টপিকটা বেশি দেখার কারণে আমরা আসলে এই ক্রিটিক্যাল স্লোপ, নর্মাল ডেপথ থেকে ক্রিটিক্যাল স্লোপ কিভাবে বের করবো সেটা আমরা জানি না বা বুঝতে পারি নাই। তো এইটা মূলত চলে গেছিল গ্রাজুয়ালি ভেরিড ফ্লোর মধ্যে। এই এই রিলেশনটা আপনার গ্রাজুয়ালি ভেরিড ফ্লোর যে টপিকটা পড়েন ওখানে দেখবেন যে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে, এবং কি কিভাবে একটা নর্মাল স্লোপ থেকে, নর্মাল হাইট থেকে আপনি ক্রিটিক্যাল স্লোপটা বের করবেন, এটা আলোচনা করা আছে। তারপর আমাদের ওপেন চ্যানেলের সেকশন ফর দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি এট অল ডেপথ বলতে গেলে ক্রিটিক্যাল যে ডেপথ গুলো আছে আমাদের, ক্রিটিক্যাল ডেপথ, নর্মাল ডেপথ, হ্যাঁ, এই ডেপথ গুলোর কথা বলছে আমাদের। বিভিন্ন চ্যানেল সেকশনে আমাদের ভেলোসিটিটা কেমন হবে এই ডেপথটা আমাদের বের করতে বলছে। তারপর নন ইউনিফর্ম ফ্লোর মধ্যে আছে যে আমাদের ফ্লো থ্রু ওপেন চ্যানেল, হ্যাঁ, নন ইউনিফর্ম ফ্লো থ্রু ওপেন চ্যানেল আছে, এটা রিলেটেড কিছু কার্ভ আছে, এই কার্ভ গুলো দেখবো। স্পেসিফিক এনার্জি এবং স্পেসিফিক এনার্জি কার্ভ আছে, এটা খুব ভালো গুরুত্ব সহকারে দেখতে হবে। হাইড্রোলিক জাম্প আছে, হাইড্রোলিক জাম্প তো জানেন কতটা ইম্পর্টেন্ট, এটা যদি 8-10টা স্টার দেওয়া যায়, মন চাইলে দেওয়া যাবে, কারণ এখান থেকে প্রশ্ন চাইলে পেঁচানো যায় অনেক ভাবে, এই প্রশ্নটাকে ইয়ে করা যায়। আমরা আসলে অল্প 2-3টা অঙ্ক বা 4টা অঙ্ক করি যেগুলো সালে আসছে, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। 2-4টা বই যদি ঘাটেন তাহলে দেখবেন যে হাইড্রোলিক জাম থেকে অনেক ধরনের অনেক প্রশ্ন করা যায়, এবং এই হাইড্রোলিক জামকে এই দিকের কোনো একটা টপিকের সাথে রিলেট করা যায় আর কি। এটা কি খেয়াল করতে হবে। গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোর মধ্যে বিভিন্ন কার্ভ গুলো আছে, এই কার্ভ গুলো দেখতে হবে, যে কোনো সময় একটা কার্ভ দিয়ে দিতে হবে পারে, যে আমাদের হচ্ছে স্টিপ স্লোপ থেকে আপনার হচ্ছে নর্মাল স্লোপ বা স্টিপ স্লোপ থেকে আমরা হরিজন্টাল স্লোপে যাওয়া, এই যে বিভিন্ন রকমের আমাদের যে মাইল্ড স্লোপের ইস্যুগুলো আছে, এই এই রিলেটেড কিছু আমাদের গ্রাফ আছে, এগুলো আমরা একটা দেখবো। তখন মেজারমেন্ট অফ দা ফ্লো থ্রো ইরিগেশন চ্যানেল আছে, এটা ইরিগেশনের টপিকের মধ্যে আছে। এখানে এখানেও মাঝে মাঝে এখানে ছোট্ট একটা অধ্যায় আছে, এই ছোট অধ্যায়ের মাধ্যমে আমরা হচ্ছে যেহেতু ওসিএফ পড়তেছি, ওসিএফ এর যে বিভিন্ন ডিভাইস গুলো আছে সেগুলো ইরিগেশন চ্যানেলে কতটুকু ফ্লো হচ্ছে সেই ডিসটেন্সটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি, এই ফর্মুলা গুলো ইউজ করতে পারি। আর কিছু কিছু দুই একটা ফর্মুলা নতুন আছে, ওই ফর্মুলা গুলোকে রিলেট করে আমাদের আসলে ওই ইরিগেশন চ্যানেল, কারণ ইরিগেশন চ্যানেলটা অনেকটা আর্টিফিশিয়াল চ্যানেল, আমরা মানুষ তৈরি করে থাকি, চাইলে ওখানে আমরা সেডিমেন্টটাকে কন্ট্রোল করতে পারি, আমরা বেড লেভেলটাকে কন্ট্রোল করতে পারি, আমরা হচ্ছে স্লোপটাকে কন্ট্রোল করতে পারি, বা আমরা চাইলে ওভার টপিং এর যে সমস্যাগুলো হয় এগুলোকে কন্ট্রোল করতে পারি। সেই জন্য মূলত ইরিগেশন চ্যানেলের মেজারমেন্টের জন্য কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, কারণ এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সরাসরি জড়িত। অনেকে জানি আমরা হচ্ছে ইরিগেশন চ্যানেলের মাধ্যমে বিজনেস করে,
তো এই বিষয়গুলোর সাথে একটু রিলেটেড কিছু সম্পর্ক আছে, ওগুলো একটু দেখে দিই। এই হচ্ছে ওসিএফ বিষয়ে যতটুকু আমার জানা ছিল সেটা এখানে বললাম আর কি। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ, এখান থেকেও আসলে ওয়াটার বোর্ডে যখন প্রশ্ন হয়, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকার সম্ভাবনা যদি বলেন যে এখান থেকে পরীক্ষা প্রশ্ন থাকার সম্ভাবনা 100%। 100%ই বলবো আমি, কারণ ওয়াটার বোর্ডের প্রিভিয়াস যতগুলো কোশ্চেন আমরা দেখছি সবগুলোতে মোটামুটি হচ্ছে এই ইরিগেশন থেকে, ওসিএফ থেকে এবং ফ্লুইড মেকানিক্স থেকে, এই তিনটা থেকে মোটামুটি প্রশ্ন থাকে। যে কোনো একটা টপিক বাদ গেলে সেটা হাইড্রোলজিতে চলে যায়, হাইড্রোলজিতে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি আমরা ধরুন যে 4টা টপিক আছে, 4টা টপিক থেকেই মূলত আমাদের ইরিগেশনের প্রশ্ন আসবে। তো ইরিগেশনের মধ্যে ফার্স্ট যে টপিকটা আমি এখানে নিয়ে আসার চেষ্টা করছি সেটা হচ্ছে মূলত আমাদের ইরিগেশন টেকনিক এবং কোয়ালিটি অফ ওয়াটার, অফ ইরিগেশন ওয়াটার। হ্যাঁ, মানে মানুষ হইলে যে শুধু আপনার ভালো পানি খেতে হবে এটা না, উদ্ভিদকে ভালো পানি দিতে হবে, তাদের কোয়ালিটিরও কিছু মেন মানে কোয়ালিটির বিষয় আছে। পানিতে যদি সোডিয়ামের পরিমাণ বেশি হয়ে যায় ইরিগেশনের পানিতে, তাহলে কি হবে, উপরে লেয়ার করে যাবে, আমাদের ইরিগেটেড যে প্লান্ট থাকবে সেই প্লান্টের রুট পর্যন্ত পানি পৌঁছাবে না, পানি না পৌঁছালে প্লান্ট তো বাঁচবে না। তো এইগুলো ওই জন্য আসলে ওয়াটার কোয়ালিটিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের ইরিগেশন বিভিন্ন টেকনিক গুলো আছে, প্রথমে ইরিগেশনের ডেফিনেশন পড়বেন, নেসেসিটি অফ দ্য ইরিগেশন পড়বেন, অ্যাডভান্টেজ অফ ইরিগেশন পড়বেন, ডিসঅ্যাডভান্টেজটা পড়ে দিবেন, টাইপ অফ ইরিগেশন, হ্যাঁ আমরা কোন কোন টাইপ গুলো, বেশ অল্প কয়েকটা ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আছে, ওই ইম্পর্টেন্ট কয়েকটাই পড়বেন, বেশ সবগুলো পড়ার দরকার নাই। তারপর হচ্ছে আমাদের ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, আসলে বাংলাদেশে কি কি ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যবহার করা হয় ফার্মে নিয়ে পানি নিয়ে যাওয়ার জন্য ইরিগেশন ফার্ম গুলাতে। তারপর কোয়ালিটি অফ ওয়াটার, যেমন আমরা হচ্ছে ওখানে সোডিয়াম অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করে থাকি। আমাদের ওয়াটার কোয়ালিটির মধ্যে বাকি যে টেকনিক জিপসামের যে ইস্যুগুলো আছে এই বিষয়গুলো নিয়ে ওখানে আলোচনা করা আছে, ওটা একটু ভালো করে করতে হবে। তারপরে আসলে আমরা পরের যে চ্যাপ্টারটা খুব ভালো, গার্গের বইটা ফলো করতে পারেন এটার জন্য। গার্গের বইটা অনেক ইম্পর্টেন্ট, এবং গার্গের বইয়ের শেষে দেখবেন যে কিছু সালের প্রশ্ন, গেট একাডেমিতে আসা কিছু সালের প্রশ্ন দেওয়া আছে, ওই পারলে সলিউশন করে রাখবেন, ওটা খুবই কাজে দিবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বুঝছি যে আসলে ওই দিক থেকে প্রশ্নগুলো আসলে দিয়ে দেয়, এবং ওই প্রশ্নগুলো আমাদের এক্সাম্পলের প্রশ্নগুলো থেকে একটু ভিন্ন। একবার টাচ নিতে পারেন না, এটা মাথায় অনেকদিন থাকবে আর কি। ওয়াটার রিকোয়ারমেন্ট অফ প্রুফস, এইখানে আসলে কি কি আছে। প্রথমে এখানে প্রোব পিরিয়ড সম্বন্ধে আলোচনা করা আছে, বেস পিরিয়ড আছে, ডেল্টা ডিউটি প্রোব আছে, প্রোব সেশন সম্বন্ধে আছে। তারপর হচ্ছে সার্টেন ইম্পর্টেন্ট কিছু ডেফিনেশন আছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই চ্যাপ্টারের মধ্যে আছে অপটিমাম ইউজ অফ ওয়াটার, ইরিগেশন ওয়াটার, এটা সম্বন্ধে আছে। ইরিগেশন ইফিসিয়েন্সি আছে, কনজামটিভ ইউজ এই বিষয়টা আছে, ইফেক্টিভ রেইনফলের বিষয়ে কিছু ম্যাথ আছে। তারপর কনজামটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট আছে, নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট আছে, ফ্যাক্টর এফেক্টিং কনজামটিভ ইউজ, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, বিশেষ করে এলজিডির জন্য। এস্টিমেট এস্টিমেট অফ কনজামটিভ কনজামটিভ ইউজ, এই বিষয়ে ট্যাবে কিছু আমাদের প্রশ্ন আছে। তারপর সয়েল ময়েশ্চার এবং ইরিগেশনের যে রিলেশনশিপটা আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই এই জায়গাটা থেকে, এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি একটা প্রশ্ন আসার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা যদি কেউ ভালো মতো পড়ে এবং এই চ্যাপ্টারটার নারী নক্ষত্র সব যদি দেখার চেষ্টা করে, 2-3টা বই ঘাটাঘাটি করলে দেখবেন যে আপনাকে এখান থেকে আটকানো খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন, অনেকগুলো বিষয় আমি এখানে আপনাদেরকে বললাম, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে সালাম আমাদের হামিদ ভাই, আমি ক্যারিয়ার একটু এডুকেশন। একটু অ্যাড করি হামিদ ভাই, একটা মিনিট, আমি একটা অ্যাড করে, আমি যদি পারমিশন দেন আর কি। হ্যাঁ ভাই। আমি একটা কথা বলতাম আর কি, আপনি যদি হ্যাঁ পারমিশন বলেন। দেন। হ্যাঁ বলেন না ভাই। আচ্ছা, তারা আসছেন তার মানে এখানে আসছে। হামিদ ভাই ইরিগেশন ইঞ্জিনিয়ারিং করেছিল, তো এই হিসেবে একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের যে সার্কুলার আছে ওইখানে একটা জিনিস দেখতে পারেন আর কি। সার্কুলারে মানে পুরকৌশল অবলিক কৃষি কৌশল লেখা আছে আর কি, মানে যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে তারা আপনাদের পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, পুরো ইলিজিবল। ঠিক আছে, সেই হিসেবে কিন্তু এই ইরিগেশন সাবটা মানে এটা, এটা কাইন্ড অফ কৃষি থেকে আসে না, সেই হিসেবে এই টপিক থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। মানে স্বামী বেতা 100% বলছে, মানে আমার আমার কথা অনুযায়ী 100%-এর বেশি হওয়ার কথা উচিত আর কি। এখানে যেহেতু এখানে এগ্রিকালচার থেকে এগ্রিকালচারের পোলাপাইন আপনাদের সাথে পার্টিসিপেট করার, মানে ওরা রাইটস রাখে আর কি, ওদের টপিক থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ওইটাই আমি জাস্ট একটু করলাম, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ভাই, খুব সুন্দর একটা কথা বলছেন, এই জিনিসটা আসলে আমি নোট করি নাই। এটা যারা আছে বা যারা পরে দেখবে সবার জন্য। তাহলে ইরিগেশনের ইম্পর্টেন্সটা কত, শুধু ইরিগেশন না, আমরা যারা এই ভাই যেটা বললো ইরিগেশনে রিলেটেড না, শুধু এই ওয়াটারের, মানে যারা ইরিগেশন নিয়ে পড়াশোনা করে, আমরা যে টপিক গুলো ওয়াটারের পড়ি সবগুলো কিন্তু ওরা আমাদের থেকে একটু বিস্তারিত করার চেষ্টা করে। তো এই জন্য ওয়াটারটা আসলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের মনে আছে কিনা, আমরা একবার বিএসটিআই তে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে সায়েন্সের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে হতো ফিজিক্সের।
যাই দেখি যে চারটা অঙ্ক দিছে আমাদের সিভিল ডিপার্টমেন্টে, চারটা ফিজিক্সে দিয়ে দিছে। যদি এরকম কিছু হয় এমন মানে ওই জন্য আসলে মতো যে ঘটনাটা হয়, তিনটা চারটা আমাদের ওয়াটার থেকে প্রশ্ন থেকে যায়। তো মানে ওই জিনিসটা যদি মাথায় রাখতে চায় আর কি। তো আসেন চ্যানেল ইরিগেশন সিস্টেম সম্বন্ধে এখানে কথা একটা টপিক আছে, এটা খুবই আমরা গুরুত্বপূর্ণ সহকারে, এখানে কিছু ডেফিনেশন আছে আর কয়েকটা কার্ভ আছে, এই কার্ভ গুলো একটু দেখবেন। এলুভিয়াল এবং নন এলুভিয়াল চ্যানেল সম্বন্ধে আছে, অ্যালাইনমেন্ট অফ চ্যানেল সম্বন্ধে আছে, ডিস্ট্রিবিউশন সিস্টেম, আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আমি বারবার বলি, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে এবং চিত্র আছে, এটা খুব ভালোভাবে দেখতে হবে। কার্ভ ইন চ্যানেল, এই যে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডে ভাইবার মধ্যে এই জায়গাটা চ্যানেল ইরিগেশন সিস্টেমের দু একটা কার্ভ আছে, এই কার্ভ গুলো থেকে প্রশ্ন করে। আপনি যদি শুধু রিটেনের জন্য না, আপনার ভাইবার জন্য হলে এই টপিকটা আপনাকে দেখে যেতে হবে। সার্টেন ইম্পর্টেন্ট ডেফিনেশন এখানে আছে। তারপর কম্পিউটার ডিসচার্জ ক্যাপাসিটি অফ অ্যান ইরিগেশন চ্যানেল, কতটুকু ডিসচার্জ একটা চ্যানেল দিয়ে করতে পারবেন আপনি, যেটা বানাইছেন সেটা আমাদের বের করতে হবে। চ্যানেল লসেস এর ইস্যু গুলো আছে, যে ওভারটেপিং হতে পারে, সিপেজ হতে পারে, পারমিবিলিটি হতে পারে, ডিপ পারকুলেশন হতে পারে। এই প্রবলেম গুলোর কারণে আমাদের কি পরিমাণে লসেস হচ্ছে, এই লস গুলো সম্বন্ধে এখানে ডিটেলস আলোচনা করা আছে, এটা একটু দেখে নেবেন। তারপরে পরে চলে আসে সেডিমেন্ট। এটা আমার দেখা হচ্ছে দুইটা প্রশ্ন আমি এই পর্যন্ত দেখছিলাম বিভিন্ন সালে আসছে, দুইটা ওই একই রকম প্রশ্ন, একটু জাস্ট ল্যাঙ্গুয়েজের চেঞ্জ ছিল, বাকিটা একই রকম কিন্তু করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এই সূত্রটা দেখতে একটু বিশ্রী হলেও আপনার হচ্ছে সাইডের জন্য মানে কি বলে, এই সাইডের জন্য যে আমাদের ফর্মুলাটা এটা একটু আলাদা, আবার এই যে বলে বেড লেভেলের জন্য ফর্মুলাটা একটু আলাদা। এইটাতে হচ্ছে 100% ধরা হয় সেডিমেন্ট, হয় সাইডে হচ্ছে 0.7 মানে 25% কম হয়, এই টাইপের কিছু আছে আর কি। এটা একটু দেখে নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটার সাথে আমরা দুই একটা প্রশ্নকে আমরা রিলেট করতে পারি, যেটা হচ্ছে আমাদের ওয়াটার রিকোয়ারমেন্ট আছে, ওইগুলো রিলেশন গুলো একটু মাথায় রাখতে হবে, যাতে যদি ওইখান থেকে কোনো ডাটা নিয়ে আসে এখানে ইউজ করতে হয়, যাতে আমি ইজিলি করতে পারি আর কি। তো এখানে যেটা পড়বেন, ইম্পর্টেন্স অফ সেডিমেন্ট ট্রান্সপোর্ট, এটা ইম্পর্টেন্ট কি, সেডিমেন্ট লোড কি, বেড ফরমেশনটা কিভাবে হয়, মেকানিক্যাল অফ সেডিমেন্ট ট্রান্সপোর্ট। তারপর সিল্ড ইকুয়েশন আছে একটা, সিল্ডের ইকুয়েশনের মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে স্কোয়ারিং ডেপটা বের করতে পারবো, স্কোয়ারিং স্ট্যাবিলিটিটা, যে স্কোয়ারিং হয় স্কোয়ারিংটাকে কিভাবে আমি রেজিস্ট করতে পারবো, স্টেবল করতে পারবো, এই বিষয়ে কিছু আছে। তারপর আমরা হচ্ছে সাইড যেগুলো আছে, সাইড গুলোকে কিভাবে বা সাইড স্লোপ গুলোকে কিভাবে প্রোটেকশন করতে পারবো, এই বিষয়ে কিছু আছে। স্টেবিলিটি অফ দ্য, তারপর হচ্ছে ডিজাইন অফ স্টেবল চ্যানেল ইন বাংলাদেশ, এই টাইপের একটা টপিক আছে, এটা একটু দেখে নিতে পারেন আর কি। তারপরে আমি যেটা এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে লাইনিং অফ ইরিগেশন। লাইনিং অফ ইরিগেশনটা একটু আপনারা দেখবেন আর কি। লাইনিং অফ ইরিগেশনের মধ্যে আপনার ওই কিছু একটা আছে যে আপনার প্রফিটের বিষয়ে কিছু একটা অঙ্ক আছে, যে আমার লাভ হবে না লস হবে, এই বিষয়ে কিছু আলোচনা করা আছে। যেমন অ্যাডভান্টেজ অফ লাইনিং, জাস্টিফিকেশন অফ লাইনিং, মানে আপনি লাইনিং করার উদ্দেশ্য কি, আপনি বিজনেস করেন। একটা চ্যানেল ছিল যেটা মাটির তৈরি ছিল, এখানে আপনার বিভিন্ন ওয়াটার লসেস হইতো, আপনি এটা এখন লাইনিং করে দিলেন, কংক্রিটে ঢালাই করে দিলেন, তাহলে আপনার এখানে তো লাভ হওয়ার কথা, লাভ হচ্ছে না। আপনি এমন এমন কাজ করলেন যে আপনার ঢালাই টালাই করে দেখলেন যে প্রতি বছরে 2 লাখ টাকা করে লস হচ্ছে, তাহলে তো ওই লাইনিং করে লাভ নাই। মানে ওই জন্য আমাদের জাস্টিফিকেশনের কিছু অঙ্ক আছে, জাস্টিফিকেশনের অঙ্কগুলো আমাদের করতে হবে। আহ তারপর হচ্ছে পারমিসিবল ভ্যালোসিটি অফ এ চ্যানেল আছে, এই বিষয়ে একটা আছে। তারপরে বলছে হার্ড সার্ফেস অফ রিজিড চ্যানেল আর আর্দেন টাইপ অফ লাইনিং, রিকোয়ারমেন্ট অফ গুড লাইনিং, এই ফ্যাক্টর এফেক্টেড দ্য লাইনিং, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের কিছু প্রশ্ন আছে। তারপর সেফটি, ফ্যাক্টর অফ সেফটির একটা ছোট অঙ্ক আছে, এটা একটু দেখে নিতে হবে আর কি। ওয়াটার লগের একটা বিষয় আসছে, ওয়াটার লগ মানে পানি যদি অনেক সময় ধরে আমাদের ফিল্ডে জমা হয়ে থাকে, তাহলে আসলে কি ঘটবে, এই বিষয়ে ওয়াটার লগের একটা টপিক আছে, এখানে একটু দেখে নিবেন। এই ওয়াটার লগ কিভাবে আমি দূর করতে পারি, ওয়াটার লগিং হলে কি হতে পারে। হ্যাঁ, আমাদের ওয়াটার লগিং এর সাথে একটা দাগের বই দুইটা অঙ্ক আছে, ওই দুইটা অঙ্ক একটু প্র্যাকটিস করে নেবেন, যাতে ওই এটা হচ্ছে মাস্টার্সে, গতবার মাস্টার্সে বইটা কিন্তু এই ওয়াটার লগ থেকে যে প্রশ্নটা আছে দাগের বই হুবহু করে তুলে দিছিল, কিন্তু মাস্টার্সে দিছে, যে মাস্টার্সের অ্যাডমিশন টেস্টে দিছে, তাহলে এগুলা তো দিয়ে দিতে পারে। এই ওয়াটার লগিং এটা দেখবেন। তারপর হাইড্রোলিক স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ড্যামটা, ড্যাম রিলেটেড যে প্রবলেম গুলো আছে, ওভার টার্নিং এর ইস্যু আছে, স্লাইডিং এর ইস্যু আছে, শেয়ার কি আমরা কেন ইউজ করি, এই বিষয়ে আছে। তারপর আমাদের বেডে আসলে টেনশন আসতেছে, পুরো বেডে টেনশন আসছে, কোথাও টেনশন আসতেছে কিনা, কম্প্রেশন আসতেছে কিনা, বা টেনশন কম্প্রেশন মিলে আসতেছে কিনা, এটা আসলে আমাদের কি করা উচিত। আহ এই বিষয়ে কিছু পড়াশোনা আছে, এগুলো একটু করবেন। ও, আরেকটা টপিক মনে হয় আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে রিভার ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে কিছু পড়াশোনা আছে। রিভার ইঞ্জিনিয়ারিংটা একটু কষ্ট করে পড়ে নিতে হবে আর কি। রিভার ইঞ্জিনিয়ারিং এর আমাদের গাগের বইয়ে যা আছে, এইটা পড়লেই মোটামুটি সব কভার হয়ে যায় আর কি।
মিন্ডারিং রেশিওর ইস্যু আছে, কাট অফ রেশিও আছে। এই দুটা খুব ইম্পর্টেন্ট। একটা সময় বইতে এমসিকিউ টাইপের হোক বা শূন্যস্থান টাইপের হলে মিন্ডারিং রেশিওর প্রশ্নটা আসতো, মিন্ডারিং রেশিও বলতে কি কি বুঝো, হ্যাঁ, তারপর মিন্ডারিংটা কি, কাট অফ কি, কাট অফ কেন করা হয়, এই টাইপের কিছু ছোট ছোট প্রশ্ন আসলে থিওরি আকারে আসতো। তারপর দেখবেন যে এখানে আপনার হচ্ছে ইমব্যাকমেন্ট ডিজাইনের কিছু অঙ্ক দেওয়া আছে। তো আহ, এখানে ইমব্যাকমেন্ট ডিজাইনের যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে ছোট কিছু আলোচনা করা, ছোট মানে যেটা ছোট পোর্শন লাগে উপরের পোর্শনটা, অর্থাৎ আপনার হচ্ছে একটা ইমব্যাকমেন্টের ইনিশিয়াল অবস্থায় তার লেন্থ কত হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করতে হবে, রেডিয়াস কত হবে, এই টাইপের কিছু ছোট ছোট বিষয় আপনি করে রাখতে পারেন। এটা যদি কখনো এই দিক থেকে প্রশ্ন দেয় তাহলে আপনার কাজে দিবে আর কি। আচ্ছা, ফাইনালি আমি শেষ করবো এটা দিয়ে আমাদের হাইড্রোলজি অ্যান্ড রান অফ কম্পিটিশন। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে ফাই ইন্ডেক্সের অঙ্ক গত ওয়াটার বোর্ডে আসছিল। হ্যাঁ, এটা 2-3টা বই দেখবেন আর কি এই টপিকটা পড়ার জন্য। একটা হচ্ছে হাইড্রোগ্রাফ আছে, একটা হাইড্রোগ্রাফ আছে, এই দুটার মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। হাই ইন্ডেক্স অর্থাৎ এক কথায় আমাদের ইনফিল্ট্রেশন যেটা আছে, ইনফিল্ট্রেশন গুলো পড়বেন। ইনফিল্ট্রেশনের টপিকটা খুবই ভালো করে যত ডিপলি পড়া যায়, আপনি দেখবেন আমাদের পেজে ইনফিল্ট্রেশন সম্বন্ধে আমার নিজস্ব বানানো একটা ভিডিও আছে এবং কিছু শিট দেওয়া আছে। এখানে মিনিমাম 3 থেকে 4টা বই থেকে কোশ্চেন কালেক্ট করে দেওয়া আছে। আপনারা ওখানে ওটা তো দেখবেনই, পাশাপাশি আরো কিছু বিষয় আপনারা অ্যাড করে নিতে পারেন আর কি। তো এখানে আসলে কি কি টপিক আসলে আমরা গুরুত্ব সহকারে পড়বো, একটা ওয়েদার এবং প্রিসিপিটেশন পটেনশিয়াল, এই টপিকটা আছে। এই টপিকের মধ্যে আসলে কি কি বিষয় ইনক্লুড করা আছে আমরা এটার সম্বন্ধে হালকা যদি একটু ধারণা নিই। ডেফিনেশন এবং হিস্ট্রি অফ হাইড্রোলজি সম্বন্ধে আছে, ওয়াটার হাইড্রোলজিক্যাল সাইকেল সম্বন্ধে আছে, প্রিসিপিটেশন কি, ডিফারেন্ট টাইপ অফ প্রিসিপিটেশন সম্বন্ধে এখানে আলোচনা করা আছে, স্যাচুরেশন প্রেসারের সম্বন্ধে আলোচনা করা আছে, হিউমিডিটি এবং রিলেটিভ হিউমিডিটি কি এটা সম্বন্ধে আলোচনা করা আছে, ওয়েদার এন্ড ইটস রুলস সম্বন্ধে আলোচনা করা আছে। এখানে ওয়েদার এন্ড ইটস রুলস এর মধ্যে আপনারা হচ্ছে সাইক্লোনের একটা ইস্যু আছে, যে আমাদের কোন দিক থেকে বাতাস আসলে কি হয়, এটা চিত্র সহ একটা ব্যাখ্যা থাকে, ওটা একটু দেখে নিতে পারেন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আমি যে কোনো পরীক্ষা দিয়ে দিলে দেখে যায় যে কোনো এক সময় দিয়ে দিবে। কোনো একটা পরীক্ষায় পাইছিলাম, সেটা হচ্ছে মিল্ক ভিটার একটা পরীক্ষা ছিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ওই একটা প্রশ্ন পারার কারণে আল্লাহর মধ্যে ভাইবাটা দিতে পারছি, চাকরি হয় না, কেন একটা পোস্টে 17 জন ঠিক আছে, মানে চাকরি না হওয়াটাই সম্ভাবনা বেশি। তারপরে চলে আসেন, আমরা চলে আসলাম কোথায়, আমাদের প্রিসিপিটেশন গেজ অ্যান্ড প্রিসিপিটেশন ডাটা, এই একটা টপিক আছে। আমরা এটা এটা সম্বন্ধে আমরা সবাই পড়ি, আন্ডার গ্রেডে খুব ভালোভাবেই পড়া হয়ে থাকে, যে টাইপ অফ প্রিসিপিটেশন কত টাইপের হয়ে থাকে, কিভাবে আমরা প্রিসিপিটেশন মেজার করব, যে রেন গেজ গুলো ব্যবহার করি তাদের টাইপ, রেন গেজ থেকে যে এররটা আসে সেই এররটা কিভাবে আমরা রিডিউস করতে পারি, বা এরর কত হলে আমরা ওই ডাটাটাকে কনসিডার করতে পারি, এই বিষয়ে কিছু অঙ্ক আছে। তারপর হচ্ছে মিসিং ডাটা, কোন একটা স্টেশন ধরেন যে আপনার একটা জায়গার মধ্যে টেরিটরির মধ্যে 5টা স্টেশন ছিল, কোনো কারণে একটা স্টেশনে আপনি ডাটা নিতে পারেন নাই, তো আপনি এখন ওই ডাটাটা কিভাবে নিবেন, তখন আমাদের যে বাকি 4টা ডাটা থাকে এইটার সাপেক্ষে আমরা দুই পদ্ধতিতে, একটা অ্যারিথমেটিক মিনের মাধ্যমে আর একটা হারমোনিক মিনের মাধ্যমে আমরা সাধারণত কি করে থাকি, অ্যানালাইসিস করে ডাটাটা বের করে থাকি। এই জিনিসটা একটু দেখতে হবে। তারপরে হচ্ছে ডিজাইন অফ রেইন গেজ, সেটা দরকার নাই। তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে অ্যানালাইজ দা প্রিসিপিটেশন ডাটা। অ্যানালাইজ দা প্রিসিপিটেশন ডাটার মধ্যে বিভিন্ন প্রিসিপিটেশনের ক্যারেক্টার কি কি এই বিষয়টা করতে হবে। তারপর হচ্ছে মেট্রোলজিক্যাল হোমোজিনিয়াস এরিয়া, একটা টপিক আছে, ওই টপিকটা একটু পড়বেন। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার ইন্টেন্সিটি ডিউরেশন ফ্রিকোয়েন্সি কার্ভ, আইডিএফ কার্ভ। এটা আমাকে ভাইভাতে ধরা হয়েছিল, এটা আসলে কি পারপাসে ব্যবহার করা হয়, এটা খুব ভালোভাবে পড়বেন। তারপর হচ্ছে প্রবাবল ম্যাক্সিমাম প্রিসিপিটেশন টিএমপি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই কার্ভটা সম্বন্ধেও প্রশ্ন করা হয়। এই কার্ভটা শুধু ভাইবার জন্য সবচেয়ে বেশি, কিন্তু ইন্টেন্সিটি ডিউরেশন ফ্রিকোয়েন্সি কার্ভটা অঙ্কের জন্য ইম্পর্টেন্ট। আপনার ওখান থেকে ডাটা বের করে ইন্টেন্সিটি ডাটা বের করতে হয়, অনেক সময় ডিউরেশন ওই ডাটা বের করে আমি চাইলে হচ্ছে যে ওয়াটার বডি আছে সেই ওয়াটার বডিতে কতটুকু ডিসচার্জ হবে সেটা বের করতে পারি। সেই কার্ভটা সম্বন্ধে আমাদের একটু ধারণা রাখতে হবে। তারপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে স্নোফল অ্যান্ড স্নো মেল্ট সম্বন্ধে একটু বলা হয়েছে। এখানে যে টপিক গুলো পড়বেন, স্নোফল কি এবং এটা কিভাবে মেজার করা হয়, রেইনফল এবং রান অফ কি, এই বিষয়টা একটু পড়বেন। এবং এটা কি মানে এদের রেশিও, এদের সম্পর্ক, এই বিষয়গুলো একটু পড়বেন। রান অফ এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, সারফেস রান অফ আছে, তারপর হচ্ছে আপনার সাবসারফেস রান অফ আছে, এই বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করবেন। ইড অফ ডিসচার্জ ইন বেসিন, তারপর হচ্ছে আপনার কিভাবে আমরা সারফেস রানঅফটা কম্পিউট করব সেটা করবো। তারপর হাইড্রোগ্রাফ সম্বন্ধে এখানে জানবো, সরি হাইড্রোগ্রাফ না,
এখানে হাইড্রোগ্রাফ অফ স্ট্রিম ফ্লো এটা সম্বন্ধে যাবো, বেস ফ্লো জানবো, বেস ফ্লোটাকে কিভাবে সেপারেশন করা হয় সেটা জানবো। আমরা হচ্ছে কিভাবে আহ, কি বলে ফ্লাড হাইড্রোগ্রাফ থেকে আহ, আপনার হচ্ছে কি বলে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, এবং সেখান থেকে কিভাবে আমরা ইউনিট হাইড্রোগ্রাফ করব, এইগুলো সম্বন্ধে আমরা পড়বো। এখানে আমাদের এসকার্ট মেথড আছে, তারপর হচ্ছে আমাদের সুপার পজিশন মেথড আছে। এই মেথড গুলো দিয়ে কিভাবে আমরা আহ, আমাদের যে বিভিন্ন ডিউরেশন অর্থাৎ 2 আওয়ার থেকে 4 আওয়ারের হাইড্রোগ্রাফ করব, 4 সেন্টিমিটার ইন্টেন্সিটি হাইড্রোগ্রাফ থেকে 8 সেন্টিমিটার ইন্টেন্সিটি হাইড্রোগ্রাফ করব। এই বিষয়গুলো সম্বন্ধে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা একটু করবো। অ্যানুয়াল হাইড্রোগ্রাফের ছোট্ট একটা গ্রাফ আছে, ওই গ্রাফ থেকে ডাটাগুলো কিভাবে নিতে হয় সেগুলো একটু আমাদের জানতে হবে। আহ তারপর আসেন অবস্ট্রাকশন অফ রেইনফল ইনক্লুডিং ইনফিল্ট্রেশন। এই যে ইনফিল্ট্রেশনের মধ্যে চলে আসবে, ইনফিল্ট্রেশন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হটন ইকুয়েশন আছে। হটন ইকুয়েশনের 3টা ডিগ্রি আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি হটন ইকুয়েশন কিভাবে বের করবো, কিভাবে ব্যবহার করব। এই 3 ডিগ্রি হটন ইকুয়েশন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এটা পড়বো, কারণ হটন ইকুয়েশন থেকেই মূলত আমরা পাই ইন্ডেক্স এবং ডাব্লিউ ইন্ডেক্স থেকে জানতে পারি। হটন ইকুয়েশন থেকে, হটন ইকুয়েশন যদি ধারণাকার স্পষ্ট থাকে তাহলে তার ডাব্লিউ ইন্ডেক্স এবং ফাই ইন্ডেক্স করা তেমন কোনো একটা সমস্যা হয় না। ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশন, ইভাপোরেশনের মধ্যে প্যানম্যান মেথড একটা আছে। প্যানম্যান মেথডটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ। অঙ্কটা অনেক বড়, দেখবেন প্যানম্যান মেথডের যে অঙ্কটা আছে এটা অনেক বড় অঙ্ক। মানে ভাষাটা অনেক বড়, অনেক কিছু বলছে যে আমাদের কি হইলো, আমি পানি রেখে আসলাম, বৃষ্টি হইলো, আবার পানি চলে গেল, আবার পানি দিলাম, তাহলে কতটুকু আমাদের এখানে ইভাপোরেশন হয়েছে। অনেক বড় একটা গল্প স্বল্প দিয়ে করছে, কিন্তু অঙ্কটা হয়ে যায় 1 লাইনে। তো ওই ধরনের অঙ্কগুলো আসলে দিয়ে দিতে পারে, যেটা আপনার হচ্ছে করতে টাইম কনজিউমিং কিন্তু করতে সময় কম লাগে, যেটা হচ্ছে আইবিএ করে আর কি। তো এই টাইপের এই ইভাপোরেশন অঙ্ক আছে, ট্রান্সপিরেশনে কোনো অঙ্ক নাই, এটা জাস্ট আপনার কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো একটু দেখে নিতে হবে। আর তারপর রান অফ এবং ফ্যাক্টর এফেক্টিং দ্য রান অফ, এই রান অফ রিলেটেড কিছু থিওরি আছে, এবং কি কি ফ্যাক্টর ইফেক্ট করে রান অফ কিভাবে আমরা ক্যালকুলেশন করব এই বিষয়ে কিছু আছে। তারপর রান অফ কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ইয়ে করবো। এবং এইখানে রান অফে বেসিনের শেপের উপর ডিপেন্ড করে রান অফের পিকটা কিরকম হয়, এই পিকটাও নিয়ে আমাদের একটু পড়াশোনা করার বিষয় আছে আর কি। তারপর হচ্ছে কম্পিউটিং রান অফ ফ্রম দ্য গিভেন রেইনফল ডাটা। ওই যে মানে আপনার কিছু রেইনফল ডাটা দেওয়া আছে, বলছে এখনকার রেইনফল দেওয়া দেওয়া আছে 500 বছর বা 100 বছর বা 150 বছর পর রেইনফলটা কিরকম হবে, এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা আছে। এটা একটু দেখবেন। এস্টিমেশন অফ ফ্লাড, আপনার গাম্বেল ইকুয়েশন সম্বন্ধে আমরা জানি, গাম্বেল ডিস্ট্রিবিউশন মেথড যেটা, গাম্বেল ডিস্ট্রিবিউশন মেথড 4 ডিগ্রি হয়ে থাকে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং 4 ডিগ্রি। এই গাম্বেল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে কিভাবে মূলত আমরা ফিউচার ফ্লাড মানে কি করতে পারি, আমরা ক্যালকুলেশন করতে পারি, এই বিষয়টা সম্বন্ধে ডিটেলসে পড়বেন। এর সাথে প্রবাবিলিটির সরাসরি একটা সম্পর্ক আছে, যে আমাদের একটা হাইড্রোলিক স্ট্রাকচার তৈরি করলাম। আম, আহ, এখন যে পরিমাণে বা আজকে থেকে 100 বছর আগে যে পরিমাণে ফ্লাড ডিসচার্জ আমি পাইছি বা ফ্লাড পিক পাইছি, এটা পরবর্তী 100 বছরে বা 150 বছরে কেমন পাবো, এবং এটা কি পরিমাণে আমার হাইড্রোলিক স্ট্রাকচারে ইফেক্ট ফেলতে পারে, এই বিষয়টা সম্বন্ধে ডিটেলস আলোচনা করা আছে গাম্বিলি ডিস্ট্রিবিউশন মেথড। তারপর প্রবাবিলিটি রিলেটেড যেগুলো আছে, রিস্ক আছে এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরেকটা কি রিলাইবিলিটি আছে, রিস্ক আছে, রিলাইবিলিটি আছে, প্রবাবিলিটি আছে। তো এই যে রিস্ক, রিলাইবিলিটি, প্রবাবিলিটি এবং গাম্বেল ইকুয়েশন, তারপর টাইম পিরিয়ড, এগুলোর মধ্যে বড় একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা খুবই ভালোভাবে জানা রাখবেন, কারণ গাম্বেল ইকুয়েশন প্রশ্ন আমি যেহেতু 2022-এর জুনের শেষে অর্থাৎ জুলাইয়ের প্রথমের দিকে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি, এর পর্যন্ত পরীক্ষা দিয়ে আমি minimum 4 থেকে 5 বার গাম্বেল মেথডের সাথে যে আমাদের প্রবাবিলিটি, রিস্ক, রিলাইবিলিটি, এই যে রিলেশনটা আছে এই টাইপের অঙ্ক আমি পাইছি আর কি। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। তারপরে ও সরি, রিভারটা এখানে নিয়ে আসা হয়েছে, যে রিভারটা ওইখানে যাবে, ইরিগেশনে যাবে, রিভার ইঞ্জিনিয়ারিংটা পড়বেন। গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজিতে সামান্য কিছু ডেফিনেশন আছে, কারণ গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজি অনেকটা হচ্ছে এর মধ্যেই আমাদের এগুলোর মধ্যে ক্লিয়ার হয়ে যায়। শুধু এখানে টিউবওয়েল সম্বন্ধে একটু কিছু বলা আছে, এই টিউবওয়েলের বিষয়টা একটু পড়বেন। আমাদের টিউবওয়েলের স্টেনার যে পাইপটা আছে, স্টেনার পাইপটার ছোট ছোট কিছু স্টেনার পাইপের অঙ্ক আছে, 1-2 লাইন বা 3 লাইন 4 লাইনের, এই টাইপের 2টা অঙ্ক বা 3টা অঙ্ক আছে, এগুলো just রাখবেন। ফ্লাড রাউটিং সম্বন্ধে 2021 সালে একটা প্রশ্ন আসছিল, এরপর আর কোনো প্রশ্ন আসেনি। ফ্লাড রাউটিং এর কার্ভটা সম্বন্ধে আসছিল, এবং ফ্লাড রাউটিং থেকে কিভাবে রিসার্চ বের করা যায় এই রিলেটেড একটা প্রশ্ন ছিল। এই ফ্লাড রাউটিংটা একটু দেখে নেবেন, আশা করি খুব কাজে দিবে। এই অল্প সময়ের মধ্যে, তারপরে মনে হয় অনেক সময় নিয়ে নিলাম, আমি আসলে দুঃখিত। আমি বলার চেষ্টা করছি আসলে যে জিনিসগুলো, যেহেতু এটা একটা হট টপিক, মানে হট কেক বলতে পারেন, যে এখান থেকে যেহেতু 20 মার্ক, 15 থেকে 20 মার্ক প্রশ্ন আসে। তো আশা করি আমি যা বলছি এটা তো পড়বেনই, এর বাইরে আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়
যেটা মনে হয় যে না পড়লেই নয়, যতটুকু বাড়াইতে পারেন এই অল্প সময়ের মধ্যে ততই ভালো। আপনি টাচ যেন করে যেতে পারেন, অন্তত ফর্মুলাটা যেন লিখে রাখতে পারেন, যেন পরীক্ষার হলে বসলে ফর্মুলাটা মাথায় আসে, যেন অঙ্কটা কিছুটা নাড়াচাড়া করতে পারেন। বসে থাকার থেকে কিছু করা ভালো। আল্লাহ যদি রিজিকে রাখে দেখবেন যে ওই নাড়াচাড়া করতে করতে অঙ্ক হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে মূল কথা। এবং ওয়াটার মানে পানির মতো সহজ আমরা কথা বলি, কিন্তু পানির পড়াশোনা সবচেয়ে কঠিন। কারণ আমি যেহেতু এটা নিয়ে মাস্টার্স করতেছি, আমি জানি যে আসলে পানির পড়াশোনাটা কতটা টাফ আর কিরকম ভেজাল করা করতে পারে। তো ওই জন্য সবার কাছে করতে পারেন যে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই, যদি ওয়াটারে কারো স্বপ্ন থাকে, এই টপিকটাকে ওই বাকি টপিক গুলোর মতো সিলেক্টিভ হিসেবে না পড়ে যতটুকু পড়া যায় পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।